শুরু করছি আজকে রত্নকন্যা উপন্যাসের চতুর্থ পর্ব। এখন দুপুর। ডোরবেলের আওয়াজে দুজনেই সচকিত হয়ে ওঠে। কেয়া আর বিমান কিছুটা ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। ঘর অন্ধকার, জানলা দরজা বন্ধ। আজ কেয়া বিমানকে অফিসে ফোন করে ডেকে পাঠিয়েছিলেন একটা বিশেষ সিদ্ধান্ত জানাতে, বিমান যেন এই বাড়িতে আর না আসে। ছেলে মেয়ে বেশ বড় হয়ে গেছে। ইলুরা তো রীতিমতন রিয়্যাক্ট করছে। কেয়ার কথায় বিমান বেশ ভেঙে পড়ে এবং নানান দুঃখী কথায় এবং কেয়ার প্রশস্তি করে পের কেয়াকে ভিজিয়ে ফেলে। বিমানের মধ্যে মিথ্যেটা বেশ বুঝতে পারেন কেয়া, তবু ভালো তো লেগেই যায়। কেয়ার জীবনে মিথ্যেটাই সুন্দর, সত্যিটা বড় কর্কশ। ওদিকে বেলটা বেজেই যাচ্ছে। কে এলো এই সময়? ছেলে মেয়ে তো স্কুলে, কলেজে, রজতকান্তি অফিসে। ঘরের টিউব জ্বালিয়ে দরজা খুলতে যান কেয়া। ভাড়ার ঘরে গিয়ে বসে বিমান। দরজা খুলতেই দেখেন ইলোরার বান্ধবী লহরী। কি খবর লহরী, এতদিন পর মনে পড়ল? লহরী অন্য কলেজে ভর্তি হয়েছে, ইলোরার সঙ্গে যোগাযোগ কম। কাকিমা, ইলোরা কি কলেজে? হ্যাঁ, তোর কলেজ কি ছুটি আজ? কাঁধে ঝুলানো লম্বা ঝুলের পার্স থেকে কি একটা বার করতে করতে লহরী বলল, আমার লেখাপড়া সব ডকে উঠল কাকিমা। আমার বিয়ে 1 সপ্তাহ পরেই। আপনি ইলোরা দুজনেই যাবেন। একটা বিয়ের কার্ড কেয়ার হাতে তুলে দিয়েছে লহরী। কার্ডটা খাম থেকে বার করলেন কেয়া। দারুণ একটা প্রজাপতি আঁকা, যেন জীবন্ত। আয় না, ভেতরে আয়, একটু চা খেয়ে যা। বাইরের রোদ্দুরের থেকেও উজ্জ্বল হেসে লহরী উত্তর দিল, না কাকিমা, একদম আর সময় নেই, প্রচুর নেমন্তন্ন বাকি, আজ চলি। যদি সময় পাই বিয়ের আগে একদিন এসে ইলোরার সঙ্গে দেখা করে যাব, নইলে বিয়ের দিনই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসি আজকে। লহরী চলে গেল। মেয়েটাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। ইলোরা অনেক দিন এইরকম হাসেনি। কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কেয়া। বিমান ওই ঘর থেকে এলো। কার বিয়ে? ইলোরার বেস্ট ফ্রেন্ড লহরীর। কিছুটা দীর্ঘশ্বাস ফেললেন যেন কেয়া। বিমান বলল, কি হলো, ওই রকম মুড অফ করে দাঁড়িয়ে আছেন কেন? যেন ইলোরার বয়স হয়ে যাচ্ছে, ওর সব বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, ওর হচ্ছে না। আরে বাবা, ইলোরা তো সবাই কলেজে পড়ছে। তা নয় বিমান, আর কিছুদিন পরেই আমি শাশুড়ি হয়ে যাব। এখন তো সতর্ক হওয়ার সময় এসেছে। তুমি সত্যি আর এসো না। তোমার মেয়েরও 5 বছর হয়ে গেল, তোমার সংসারও ডালপালা ছড়াচ্ছে। এবার আমাদের সামলে যাওয়া উচিত। শিলাও ইদানিং রাস্তায় আমার সঙ্গে দেখা হলে কথা বলে না, বেশ ঘৃণার দৃষ্টিতেই তাকায়। ও প্রায় নিশ্চিত হয়ে গেছে তোমার আমার সম্পর্ক সম্বন্ধে। ওর কথা ছাড়ুন তো, একটা গাঁইয়া, ম্যানার্স জানে না, অসম্ভব সন্দেহবাতিক। কিন্তু সন্দেহ যেটা করে সেটা তো সত্যিই, বলো, বাতিক বলছো কেন? বিমান চুপ করে যায়। ওপাশে সুধাময়ী ফিরলেন। কোথায় গিয়েছিলেন কেয়া জানেন না। ইদানিং সুধাময়ী দুপুরে ঘুমন না, রোজই কোথাও বেরিয়ে যান। ইলোরার বিয়ের ব্যাপারে 2 নয় 4টে সম্বন্ধ চেষ্টা করেছিলেন কেয়া। সবাই পিছিয়ে গেছে, কেননা কারোর কাছেই রজতকান্তির রোগটা লুকোননি কেয়া। ইলোরার বিয়ের ব্যাপারে একা ভাবতে গেলে ইদানিং অসহায় লাগে কেয়ার। মনে হয় সুধাময়ীর সঙ্গে আলোচনা করতে পারলে ভালো হতো। কিন্তু এতদিন বাদে সুধাময়ীর কাছে গেলে উনি কি সহজভাবে নেবেন? ভাববেন নিশ্চয়ই কোনো ধান্দায় এসেছে কেয়া, অথবা বলবেন তোমার স্বভাব চরিত্রের জন্যই ইলোরার বিয়ে আটকে যাবে। বিমান বলল, আমি তাহলে চলি। হ্যাঁ। বিমান চলে যাবার জন্য উঠে দাঁড়ালো। কেয়ার মুখের দিকে তাকিয়ে বিমান বলল, বৌদি, আপনার কদিনের জন্য বেড়াতে যাওয়া উচিত, মনটা ভালো হবে। আপনি ছেলে মেয়ে রজতদাকে নিয়ে একটু বেরিয়ে পড়ুন। বলেন তো, আমিও অফিস থেকে ছুটি নিয়ে নিই। শিলাকেও তাহলে নিয়ে যেতে হবে? আগে আপনি তো ঠিক করুন। বিমান খিড়কি দরজা দিয়ে চলে যায়। দরজা দিয়ে ঘরে আসেন কেয়া। ওপাশ থেকে শাশুড়ির গলা এলো, একটু দেশলাইটা দিলে ভালো হয়, আমারটা পাচ্ছি না। কি মনে হতে কেয়া বললেন, আমিও চা চাপাচ্ছি, 1 কাপ জল বেশি নিয়ে নিচ্ছি।
ও পোর্শন থেকে কোনো উত্তর নেই, অর্থাৎ সম্মতি। কেয়ার একটু মায়া হলো। সুধাময়ীরও বয়স হয়ে যাচ্ছে, ঘুরে এসে ক্লান্ত হয়ে পড়েছেন। কিছুদিন আগে হলে রাজি হতেন না কেয়ার প্রস্তাবে। গ্যাস ওভেনে জল চাপালেন কেয়া। এবার একদিন কাঠের মিস্ত্রি ডেকে সেপারেটরটা তুলে দিতে হবে। শাশুড়ির যা বয়স হয়ে যাচ্ছে, আর বোধহয় নিজে রান্নাবান্না করে খেতে পারবেন না। প্রস্তাবটা আজই দেবেন ভাবলেন কেয়া। জল ফুটে গেছে, চা পাতা জলে দিয়ে ঢাকা দিলেন। ওভেন অফ করে বেসিনের কল খুলে মুখে জলের ঝাপটা মারলেন কেয়া। পরক্ষণে তার মনে হলো, হঠাৎ তিনি মুখ ধুলেন কেন? মুখ ধোয়ার কথা তো এখন তিনি ভাবেননি। শাশুড়ির কাছে যাওয়ার আগে পরিষ্কার করলেন নিজেকে, বিমানের স্পর্শ ধুয়ে ফেললেন। মনে পড়ল বহু বছর আগে শাশুড়ির গলা, "তাও বৌমা, এই ভর সন্ধেবেলা চান করলে কেন?" "এমনি মা, ইচ্ছে হলো।" "চান করলে কি সব পরিষ্কার হয়ে যায় বৌমা? আমার ছেলে তো কখনো তোমাকে কোনো কষ্ট দেয়নি, তাহলে কেন এত শাস্তি দিচ্ছ তাকে?" কেয়া তখন মনে মনে হেসেছিলেন। কে কাকে শাস্তি দিচ্ছে? প্রতি রাতে রজতকান্তি কেয়ার কাছে কান্নাকাটি করেন, বলে, "কেয়া, আমায় ক্ষমা করে দাও। আমি ভালোবাসতে জানি না। বংশের অভিশাপে আমি পশু হয়ে গেছি।" পাশের ঘরে শাশুড়ি সবই শুনতে পান। কখনো সখনো ধমকও মারেন, "এবার ঘুমো, কান্না থামা।" শাশুড়ি সবই বোঝেন। প্রতি রাতের এই যে শাস্তি কেয়ার পাওনা হয়ে গেছে, এ তো শাশুড়িরই দেওয়া। সেদিন ইন্দ্রদা চলে যেতে কেয়া প্রচুর জল ঢেলে ঢেলে চান করেছিলেন। ইন্দ্রদা কেয়াদের লতায় পাতায় আত্মীয়। বিয়ের আগে ইন্দ্রদার চোখের ভাষা পড়তে পারলেও কখনো বুঝতে চাইতেন না কেয়া। কেয়ার শীতল আচরণ ও আত্মীয়তার কারণেই ইন্দ্রদা চোখের ভাষা মুখে আনেননি। তারপর তো কেয়ার বিয়েই হয়ে গেল। ইন্দ্রদা সেদিন কি একটা কাজে রাজনগরে এসেছিল। ফেরার সময় কেয়ার শ্বশুরবাড়িতে ঢুঁ মারল। কেমন আছিস কেয়া? তোর বাবা খোঁজ নিতে বলেছিল। কেয়া লক্ষ্য করেছিলেন এতদিন পরেও ইন্দ্রদার চোখের ভাষা এতটুকুও পাল্টায়নি। কেয়া সেদিন মনে মনে বলেছিলেন, রাজনগরে প্রজাপতি বড় কম ইন্দ্রদা। তারপর ইন্দ্রদাকে ধরে আলো অন্ধকারে বাগানে নিয়ে গিয়েছিলেন কেয়া। একে একে দেখিয়ে দিয়েছিলেন প্রজাপতি উন্মুখ ফুলগুলো। মাত্র কটা ফুল ছিঁড়ে চলে যায় ইন্দ্রদা। ফুল ছিঁড়ে নিলে গাছেদের যেমন গা জ্বালা জ্বালা করে, কেয়ারও করেছিল। সেই কারণেই তিনি অসময়ে স্নান করে নেন। শাশুড়ি কি কিছু দেখে ফেলেছিলেন? ইন্দ্রদা চলে যাবার সময় কেয়া জিজ্ঞেস করেছিলেন, "বাড়িতে গিয়ে বাবাকে কি বলবে? কেমন আছি বলবে?" তুই যে ভালো নেই সে তো বুঝতেই পারছি, কিন্তু সে তো কাকাবাবুকে বলা যায় না। আবার আসবে তো ইন্দ্রদা? আসবো। কিন্তু ইন্দ্রদা আর কখনোই আসেননি। সেদিনই কেয়ার ঘর থেকে রাজকৃষ্ণ চৌধুরীর বিশাল ফটোটা নিজের ঘরে নিয়ে যান সুধাময়ী। কেয়া মনে মনে বলেন, ছবি থাকলেও তো কোনো ক্ষতি হতো না। রাজকৃষ্ণ চৌধুরী এই ছবিতে চোখ বুজেই আছেন। ছবিটা ওর অন্ধ অবস্থার ছবি। এই একটি অয়েল পেন্টিং রজতকান্তিদের বংশে এখনও টিকে আছে। চা নিয়ে বহুদিন পর সুধাময় পোর্শনে পা রাখলেন কেয়া। একটা বেড়াল বসেছিল দোরগোড়ায়, কেয়াকে দেখেই পালালো। এই বিড়ালটাকে রোজই মাছ দেন কেয়া। বেটা এই পাশের পোর্শনেও আসে। কেয়াকে চা নিয়ে ঘরে ঢুকতে দেখে সুধাময়ী তাড়াতাড়ি চেয়ার ছেড়ে চাটা নিতে উঠলেন। এমন সময় ঘরে ইলোরা ঢুকলো, কলেজ ফেরত। বারান্দার দিকে দরজা খোলাই ছিল। ইলোরা মা ঠাম্মার এই ঘনিষ্ঠ দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছে। কিছুই বুঝতে না পেরে ও একটা চেয়ার টেনে ধপাস করে বসে পড়ে। কেয়া কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়ে তড়িৎ পায়ে ঘর ছেড়ে চলে গেলেন। চেয়ারে বসেই ইলোরা বলল, "কি ব্যাপার ঠাম্মা? এই গোপন আঁতাতের মানে কি?" সুধাময়ী মুচকি হাসেন, তারপর হাতের ইশারায় বলেন, "ওরে বলছি।" ওপরশান থেকে মা বলল, "কি রে, খিদে পেয়েছে তো? কি খাবি বল?" "দাঁড়াও, আসছি।" ইলোরা উঠল। মা কিচেনে পিছন ফিরে টেবিলে ছুরি দিয়ে আনাজ কুটছে। পিঠে ফেলা এক ঢাল কালো চুল, চুলের অরণ্য থেকে আজ দুপুরে মাখা সুগন্ধি তেলের গন্ধ ভেসে আসছে। খুব ছোটবেলার স্মৃতি তো মানুষের মনে থাকে না? ইলোরারও নেই।
সেই স্মৃতিহীন ছোটবেলায় মনে করতে চাইলে এই তেলের গন্ধটাই পায় ইলোরা। মা বহুদিন ধরে একই তেল মেখে আসছে। ইলোরার ইচ্ছে হলো ওই গন্ধে মুখ ডুবিয়ে দিতে। অনেক বছর পর সে তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার মিষ্টি মা, আজ আলুর চপ করো, মুড়ি দিয়ে খাবো। মেয়ের আচরণে কেয়া বেশ অবাক হলো। অবাক হলেও গলায় গাম্ভীর্য বজায় রেখে বললেন, লহরী এসেছিল। লহরী? কি বলল? লহরীর বিয়ে। ওই দেখ, কার্ডটা শোয়ার ঘরের বিছানায় রাখা আছে। বাহ, দারুণ ব্যাপার তো। কিন্তু কদিন আগেই তো দেখা হলো, তখন তো কিছু বলল না। ভ্রু কুঁচকে শোয়ার ঘরের দিকে ইলোরা এগোলো। লহরীর বিয়ে হয়ে যাচ্ছে। ইলোরার প্রিয় বন্ধু লহরী, সেই স্কুলবেলা থেকে। কলেজ বেলায় দুজনে দুই কলেজে চলে যায়, তবু তো ইচ্ছে করলেই ওর কাছে যাওয়া যেত। কাকে বিয়ে করছে লহরী? ওর সেই ছোটবেলার প্রেমিককে? কি যেন নাম ছেলেটির? নির্মাল্য নাকি নিরুপম? শেষ যতটুকু জানে ইলোরা, ছেলেটা এখনো চাকরি পায়নি, তাই বিয়েটা আটকে আছে। এমনিতে দুবারিতে সব মেনে নিয়েছে। বিছানা থেকে কার্ডটা তুলে নেয় ইলোরা। তাড়াতাড়ি ছেলের নামটা পড়ে নবারুণ। যা বাবা, এটা আবার কে? কিন্তু এই ছেলেটারও তো ন দিয়েই নাম। তাহলে কি ইলোরারই ভুল হচ্ছে? হয়তো ছেলেটার নাম নবারুণই। আসলে নির্মাল্য, নিরুপম, নবারুণের মধ্যে কোনো তফাৎ খুঁজে পায় না ইলোরা। তবু একবার যেতে হবে লহরীর কাছে। কারোর ছোটবেলার প্রেম বিয়ে অবধি গড়ালে বেশ ভরসা জাগে জীবনের উপর। মনে হয় বিয়ে থাক খুব একটা খারাপ ব্যাপার নয়। ঠাম্মার ঘর থেকে ভাইয়ের গলা পাওয়া যাচ্ছে। স্কুল থেকে ফিরল। আজ বেশ দেরি হলো ফিরতে। ঠাম্মাকে উঁচু গলায় কিসের যেন বর্ণনা দিচ্ছে উদয়। ঘড়িবাড়ি ঘড়িবাড়ি শব্দটা দুবার শুনতে পেল ইলোরা। বিয়ের কার্ডটা টেবিলের ওপর রেখে সে ঠাম্মার ঘরে চলে এলো। উদয় স্কুলের ব্যাগ চেয়ারে রেখে অঙ্গভঙ্গি করে ঠাম্মাকে কী যেন একটা ঘটনার বিবরণ দিচ্ছে। কি হয়েছে রে ভাই? জানিস দিদি, স্কুল থেকে ফিরছি, ঘড়িবাড়ির কাছে গিয়ে দেখি ভিড়ে ভিড়। ভিড়ের মধ্যে ঢুকে দেখি মোহনদাদের গ্রুপের সঙ্গে প্রমোটারের হেব্বি ঝগড়া চলছে। মোহনদাদের সাপোর্টে প্রচুর লোক জড়ো হয়েছে। আর প্রমোটার ঘড়িবাড়ি মাপামাপি করতে এসেছিল, মোহনদারা মাপতেই দেয়নি। প্রমোটার লোকটা শুনলাম গুন্ডা। উদয়ের বর্ণনার মধ্যে অনেক আগেই সুধাময়ী হারিয়ে গেছেন। তার মনে পড়ছে রাজকৃষ্ণ চৌধুরীর এক কীর্তির কথা, ওই ঘড়িবাড়ি নিয়েই। যদিও গল্পটা তার স্বামীর কাছ থেকে শোনা। রাজকৃষ্ণ চৌধুরীর জমিদারি জীবন যখন মধ্যগগনে, সেই সময় ইংরেজ সৈন্যরা তাদের চলাচলের পথে অনেক জমিদারদের বাড়ির মতন ঘড়িবাড়িকেও যাত্রা বিরতির স্থান হিসেবে বেছে নিয়েছিল। সৈন্যরা থাকত, নিজেদের রসদ জোগাড় করত জমিদারদের ঘাড় ভেঙে, নানান উচ্ছৃঙ্খল আচরণও করত সেসব সৈন্যরা। এই ব্যাপারে রাজকৃষ্ণই প্রথম প্রতিবাদ করেন। তারপর কয়েকজন জমিদারকে সঙ্গে নিয়ে ইংরেজ সরকারের কাছে স্মারকলিপি দেন। সৈন্যরা জানতে পেরে ক্ষেপে ওঠে। সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে ঘড়িবাড়ির ওপরে। ভাঙতে আসে ঘড়িবাড়ি। তখন গ্রাম থেকে দলে দলে প্রজারা এসে ঘিরে দাঁড়ায় বাড়িটাকে। আজকে সেই সব মানুষের উত্তরপুরুষেরা এসেছিল ঘড়িবাড়ি বাঁচাতে। উদয় এখনো বলে যাচ্ছে কিভাবে মোহন তর্ক করছিল প্রমোটারের সঙ্গে। ইলোরা মন দিয়ে শুনছে। কেয়াও এসে দাঁড়িয়েছে চৌকাঠে। সুধাময়ী বললেন, ছেলেটা তো অনেক দিন হলো এই বাড়িতে আর আসে না। ইলোরার উদ্দেশ্যে আর কেয়াকে শুনিয়েই বললেন সুধাময়ী। কেয়া ইলোরাকে জিজ্ঞাসা করলেন, কিরে, তোর সঙ্গে দেখা হয়? না। সুধাময়ী কেয়া দুজনেই অবাক চোখে দেখেন ইলোরাকে। মেয়েটা যে কী চায়, মোহনের সঙ্গে সম্পর্কটাই বা কী ধরনের, কে জানে। এদিকে উদয়ভানু কখন যে ঘর থেকে উঠে গিয়ে ভাঁড়ার ঘরে চলে গেছে, সেই ঘর থেকেই ডাকছে, এ দিদি, শুনে যা। এ দিদি। ইলোরা ওঠে, পাশের ঘরে যায়। উদয় পড়ার টেবিলের কাছে রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো কি? আজ দুপুরে বিমান কাকু এসেছিল না রে? আমি তো জানি না, আমি তো কলেজে গিয়েছিলাম। এসেছিল। কি করে বুঝলি? এই ঘরে বসেছিল। দাবার বইটা আমি সবসময় অন্য বইয়ের নিচে লুকিয়ে রাখি, ঠিক বার করে দেখে। কিন্তু আমার সঙ্গে খেলতে বললে কোনোদিনও এক হাত খেলে না। তোর সঙ্গে খেলে না? কেন রে?
হেরে যাবে বলে তাই তো লুকিয়ে বইটা পড়ে তৈরি হচ্ছে। কিন্তু বিমান কাকু তো জানে না আমি এমন একটা বইয়ের সন্ধান পেয়েছি যাতে লেখা আছে কি করে দাবার গুটিগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা যায়। সৈন্য, ঘোড়া, রাজা, মন্ত্রী সব জ্যান্ত হয়ে উঠবে। আমি নির্দেশ দেব আর তারা পালন করবে। দূর, চুপ কর তো, গুল মারিস না। বিশ্বাস কর দিদি, একজন আমায় বইটা দেবে বলেছে। কে সে? কত দাম বইয়ের? সে বলা যাবে না। না, তোকে বলতেই হবে। বাচ্চা ছেলে দেখি কেউ তোকে পট্টি পড়াচ্ছে। কে সেই লোকটা? বল বল, নইলে মাকে সব বলে দেব। বাবা। কি? হ্যাঁ রে, বাবা বলেছে আমাদের বংশে নাকি ওরকম একটা বই ছিল। সব বই তো লাইব্রেরিতে দান করা হয়ে গেছে। আমি আর বাবা ঠিক করেছি একদিন রাজকৃষ্ণ লাইব্রেরি গিয়ে সমস্ত বই ঘেটে ওই বইটা বের করব। ইলোরা স্নেহের হাত বাড়িয়ে ভাইয়ের মাথার চুল এলোমেলো করে দিতে দিতে বলল, তুই বাবাকে বিশ্বাস করিস? হ্যাঁ করি তো। আমার মাঝে মধ্যেই মনে হয় যে বাবাই ঠিক আর আমরা ভুল। ট্রেন থেকে নেমে রজতকান্তি প্ল্যাটফর্ম ধরে হাঁটছেন। অফিস থেকে বাড়ি ফিরছেন। এরপর উনি ওভারব্রিজে উঠবেন। খুব কম যাত্রী ওভারব্রিজ ব্যবহার করে। সবাই লাইন ডিঙিয়ে বেড়া গলে চলে যায়। লোহার পাত দিয়ে তৈরি বেড়া। যতবারই রেল কোম্পানি গলতাটা লোহার পাত দিয়ে বন্ধ করে দেয়, কারা যেন তার পরের দিনই খুলে ফেলে। একটা সংঘবদ্ধ বিপ্লবের গন্ধ পান রজতকান্তি। ভালো লাগে। রাজনগরে বিপ্লব এখনও আছে তাহলে? স্বাধীনতা আন্দোলন, কমিউনিস্ট পার্টি ব্যান, নকশাল আন্দোলনে সবেতেই রাজনগরের বিশাল ভূমিকা ছিল। ইদানিং সেই বিপ্লব রেল লাইনের বেড়ার কাছে ঘুরঘুর করে। উনি বিপ্লব এড়িয়ে ওভারব্রিজ দিয়ে যাতায়াত করেন। ওনার চিরকালই বিপ্লবের মুখোমুখি হতে ভীষণ লজ্জা করে। উনি তো কোনো এক বুর্জোয়া শ্রেণীর খণ্ডাংশ। ওভারব্রিজের ৩ নম্বর শ্রেণীতে এক মাতাল বসে আছে, ৪ নম্বরে আর একজন। অন্যান্য দিন দুজনেই এক শ্রেণীতে বসে থাকে। আজ বোধহয় ঝগড়া হয়েছে। এরা রোজই রজতকান্তিকে নমস্কার করে, আজও করল। কেন করে তা জানেন না রজতকান্তি। উনিও প্রতি নমস্কার জানান। এরা বোধহয় রাজনগরের খুব পুরনো মানুষ। এরা হয়তো জানে রজতকান্তি ঠাকুরদা এই রাজনগর স্টেশন পত্তন করেছিলেন। সেই পুরনো স্টেশনের ছবি এখনও লাইব্রেরিতে আছে। তখন অবশ্য ওভারব্রিজ ছিল না, কিন্তু সে তো বহুদিন আগের কথা। এই লোকগুলোর বয়স কত জিজ্ঞেস করতে ভরসা হয় না রজতকান্তির। লোকগুলো অশরীরী নয় তো? উনি সিঁড়ি ভেঙে উঠতে থাকেন। উনি জানেন সিঁড়ি শেষ হলেই লম্বা চাতাল, সেখানে অবধারিত ২-৪টে যুগল মূর্তি দাঁড়িয়ে অথবা বসে থাকবে। ওদের মধ্যে দুটো পেয়ারকে অনেক দিন ধরে দেখছেন রজতকান্তি। ওদের প্রেমের কি পরিণতি নেই, নাকি ওরা সময়কে বেঁধে রাখতে শিখে গেছে? ওভারব্রিজে কোনোদিন আলো থাকে, কোনোদিন থাকে না। আজ আছে। উনি চাতালে উঠে পড়েছেন। এখান থেকে ঘড়িবাড়ির একটা গম্বুজ দেখা যায়। ওভারব্রিজের উচ্চতা আর গম্বুজের উচ্চতা প্রায় এক। এখান থেকে প্রতিদিনই উনি একবার ঠাকুরদার উচ্চতার মুখোমুখি হন এবং মনে মনে ঠাকুরদাকে বলেন, মানুষ কোথায় উঠে যাচ্ছে ঠাকুরদা? আপনি যদি একবার দেখতে পেতেন, আপনার অহংকার কিছুটা কমতো। মায়ের মুখে শুনেছি বড় অহংকারী ছিলেন আপনি। গম্বুজ থেকে চোখ নামান রজতকান্তি। কি ব্যাপার, আজ চাতাল একদম ফাঁকা? একটা কুকুর বাবুয়ানির চালে ঘুরে বেড়াচ্ছে। রজতকান্তি বেশ অবাক হলেন। হেঁটে চাতালটা পার করে নিচে নামা সিঁড়ি ধরলেন। আরে, সিঁড়ির নিচে বাঁদিকের সিগারেট গুমটির সামনে ভিড় কেন? এখান থেকেই দেখা যাচ্ছে ওভারব্রিজের ছেলে মেয়েগুলো ওখানে জড়ো হয়েছে। ওর দুশ্চিন্তা হয়, মিউনিসিপ্যালিটি থেকে কি সিগারেট গুমটিটা তুলে দিতে এসেছে? গুমটির ছেলেটা কদিন আগেই বলছিল, দাদা এবার হয়তো আমাদের তুলে দেবে। কলকাতায় তো শুনছি রাস্তার ধার সব ফাঁকা করে দিয়েছে, হুহু করে গাড়ি যাচ্ছে। রজতকান্তি ছেলেটাকে বলেছিলেন, এই রাস্তা দিয়ে তো গাড়ি যায় না, প্রগতি এ রাস্তায় হাঁটাচলা করে না, তোমার ভয় নেই, তোমাকে যেটা বলেছি সেটা করে যাবে। রজতকান্তি ছেলেটাকে বলে রেখেছেন, সন্ধেবেলা অফিস ফেরত মানুষগুলো যখন ক্লান্ত হয়ে ফেরে তখন বেশ কষে গান চালাতে। মানুষগুলো চাঙ্গা হবে, আরও সিগারেট কিনবে, বাচ্চাদের জন্য চকলেট কিনবে, বউয়ের জন্য পান কিনবে। এই গানের ব্যাপারটা উনি ডাক্তার সরকারের কাছে জেনেছেন। ডাক্তারবাবু রজতকান্তির ক্লান্তির ব্যাপারে গান শোনা প্রেসক্রিপশন করেছিলেন। উনি সেই প্রেসক্রিপশন জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
গুমটির ছেলেটাকে 2-4টে হিন্দি সিনেমার ক্যাসেটও কিনে দিয়েছেন। ছেলেটা বাজায়, হাতে নাতে ফলও পায়। গান তুলে নিয়ে যেতে এসেছে মিউনিসিপ্যালিটি। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে ভিড়ের মধ্যে ঢুকে পড়েন রজতকান্তি। কিন্তু না, এ তো গুমটি তোলার ব্যাপার নয়। ভিড়ের কেন্দ্রে এক মহিলা বসে আছেন ভাঙা সিমেন্টের চাতালে। মহিলাকে বেশ বিপন্ন মনে হচ্ছে। মুখ নিচু করে আছেন, চুল খোলা, কিছু চুল মুখের সামনেও পড়ে আছে, শাড়িও গুছিয়ে পরা নেই। মহিলার দুপাশে 2টি লোক কী সব জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু মহিলা কোনো উত্তর দিচ্ছেন না। ভিড়ের মধ্যে দেখতে পেলেন গুমটির ছেলেটাকে। পায়ে পায়ে কাছে গিয়ে নিচু গলায় বললেন, কি হয়েছে এখানে? সুইসাইড কেস স্যার, করতে যাচ্ছিল, ধরা পড়ে গেছে। রজতকান্তির মনে বিষণ্ণতা ছেয়ে গেল। আহা, কত আর বয়স, আর একটু হলেই অন্ধকারে চলে যেত। কিসের দুঃখ কে জানে। তুমি নিশ্চয়ই তখন গান বন্ধ রেখেছিলে? হ্যাঁ স্যার, গানটা তখন বন্ধ ছিল। তুমি একটা বোকা। গান চললে ঝট করে কেউ সুইসাইড করতে পারে না। এমন সময় মহিলাটি কী কারণে মুখ তুললেন। রজতকান্তির বুকের মধ্যে দিয়ে হুড়মুড় করে একটা মেল ট্রেন চলে গেল। এ তো শীলা, বিমানের বউ। উনি দৌড়ে ভদ্রমহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। আপনি, না মানে তুমি শীলা না? মহিলাটি অবাক হয়ে রজতকান্তিকে দেখছেন। চোখে জলের ফোঁটাটা থেমে গেছে। তুমি শীলা? মহিলা মাথা নাড়ছেন। অর্থাৎ না, তিনি শীলা নন। ভিড়ের মধ্যে থেকে কে যেন রজতকান্তির কনুই ধরে টেনে আনতে আনতে বলল, রজতদা, আপনি বাড়ি চলে যান, এসব ঝুট ঝামেলায় আপনার থেকে লাভ নেই। যে ছেলেটা তাকে ভিড়ের মধ্যে থেকে টেনে আনলো ঠিক চিনতে পারলেন না রজতকান্তি। নিশ্চয়ই কোনো শুভানুধ্যায়ী। তাহলে কি মহিলাটি শীলা নয়? আর একবার দূর থেকে দেখলেন, কিন্তু এবার মনে হচ্ছে না, শীলা নয়, অনেকটা শীলার মতো। নিজের আচরণে মনে মনে দুঃখিত হলেন রজতকান্তি। ভিড় ছেড়ে উনি রিক্সা স্ট্যান্ডের দিকে এগোলেন। রিক্সায় যেতে যেতে ভাবতে লাগলেন, তার হঠাৎ শীলার কথা মনে এলো কেন? শীলা কি সুইসাইড করতে পারে? এককালে অঙ্কে দারুণ ছাত্র ছিলেন রজতকান্তি। ওর অবচেতনে যে অঙ্কটা চলছে তার উত্তর কি শীলার আত্মহত্যা? রজতকান্তির হাতের চেটো ঘামতে থাকে। উনি জানেন শীলার দুঃখের কারণ তিনি। যদি মৃত্যু হয় তার দায়ও তার। তারপর শীলার মেয়ের কি হবে? ভাবতে ভাবতে নিজের আত্মীয় পরিজনের যাবতীয় দুঃখ কষ্টের জন্য নিজেকে ক্ষীণ দায়ী মনে হতে থাকে তার। নিজের পৌরুষকে অত্যন্ত গ্লানিময় মনে হয়। আস্তে করে গেট খুলে চোরের মতন বাড়ি ঢোকেন রজতকান্তি। মায়ের দিকে দরজা খোলা, পর্দাও সরানো। মায়ের ঘরে 2-4 জন কারা যেন মেঝেতে বসে আছে। তাদের শরীরে টিভির নীল আলো। রজতকান্তি ঘরে আসেন। একটু আশ্চর্য হন, এই ঘরে কেয়া, ইলুরা, উদয়, মা, এরা সবাই এক ঘরে বসে আছে। সবার কোলেই বাটি, মুড়িটুড়ি খাচ্ছে বোধহয়। উনি ঘরের ও প্রান্তের চৌকাট অবধি গিয়ে আবার ফিরে আসেন। ইলুরা অবাক হয়। ও ভেবেছিল মাকে এই ঘরে দেখে বাবা খুশি হবে, বাবা হয়তো একটু ভালোও হয়ে যাবে। কিন্তু বাবা কি যেন একটা ভাবছে, বিড়বিড় করছে। কিছু কি হয়েছে অফিসে? ঘর থেকে চলে যেতে গিয়েও ফিরে এলো কেন বাবা? কীরকম অস্থির লাগছে বাবাকে। রজতকান্তি এতক্ষণে একটা চেয়ারে বসে পড়েছেন। কিয়াকে এই ঘরে দেখে তিনি একবার ঘরের বাইরে সেপারেটেডটা আছে কিনা দেখতে গিয়েছিলেন। আছে। গ্রামে যখন বন্যা অথবা খরা আসে, মানুষের মধ্যে ছোটোখাটো শত্রুতাগুলো চলে যায়, সবাই এক জায়গায় জমা হয়। আজ কেয়ার এই ঘরে আসা কি সেই বন্যা অথবা খরার পূর্বাভাস? সুধাময়ী ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোর শরীর টরীর ভালো তো বাবা? ভালো। চুপ করে গেলেন রজতকান্তি। ইলুরা বাবার চেয়ারের পাশে সরে এসে বসল। বাবার হাঁটুতে হাত রেখে মুখের দিকে চেয়ে বলল, বাবা, তুমি কিন্তু কিছু বিড়বিড় করছো। নিশ্চয়ই কিছু হয়েছে আজকে। মেয়ের দিকে না তাকিয়ে কেয়ার মুখের দিকে চেয়ে উত্তর দিলেন, আজ শীলার সঙ্গে দেখা হলো। কোথায়? একটা অনাথ আশ্রমের সামনে। নিজের মেয়েকে ভর্তি করে ফিরছে। কথাগুলি উনি কেয়ার দিকে তাকিয়ে বলে যাচ্ছেন। কেয়া উঠে পড়লেন, বাটি হাতে নিজের পোর্শনে ফিরে গেলেন।
রাতে যখন বাড়ির দরজা, জানলা, সেপারেটর, কলিং বেল সবাই ঘুমিয়ে পড়েছে, কেয়া উঠে এলেন রজতকান্তির বুকে। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? রজতকান্তি ঘুমোননি, এক দৃষ্টে নাইট ল্যাম্পের দিকে তাকিয়ে আছেন। কেয়া হাত দিয়ে রজতকান্তির থুতনি নাড়িয়ে দিয়ে বললেন, কি হলো, শুনছ? তোমার সঙ্গে কি সত্যি শিলার দেখা হয়েছিল? শিলা তোমায় কিছু বলেছে? অভিব্যক্তিহীন চাউনি নিয়ে রজতকান্তি শুয়েই আছেন। কেয়া রজতকান্তির চুলে বিলি কেটে দিতে দিতে বলেন, এত চুপ করে আছো কেন? শিলা নিশ্চয়ই তোমার কাছে কাঁদুনি গিয়েছে। রজতকান্তি চোখ বুজে নিলেন। উনি বুঝতে চাইছেন কেয়া আসলে কি চাইছে। কেয়ার হাত বোলানোর মধ্যে অল্প বিদ্যুতের আভাস পেলেন। কেয়া কি তাকে জাগাতে চাইছে এতদিন পর? কেয়া আবারও বললেন, তুমি যতটা পাগল সেজে থাকো ততটা কিন্তু নয়। কীরকম বানিয়ে বানিয়ে বললে শিলা মেয়েকে অনাথ আশ্রমে ভর্তি করিয়েছে। যা বলতে চাইলে সব বলা হয়ে গেল। তবু রজতকান্তি চুপ করেই আছেন। কেয়ার হাত, পায়ের আঙুল তার শরীরে ঘুরে ঘুরে অন্য কথা বলছে, মুখে শিলার কথা। কোন কথাটা যে শুনবেন ঠিক করে উঠতে পারেন না। শোনো না, এবার ভাবছি এই সেপারেটরটা খুলে দেব, মায়ের বয়স হচ্ছে তো। কিন্তু কোনো বিকার নেই রজতকান্তির। এবার কেয়া ধৈর্য হারিয়ে রজতকান্তির বুকের কাছে পাঞ্জাবি খামচে ধরে বলে উঠলেন, কি হলো কি, এরকম মরার মতন পড়ে আছো কেন? তুমি যে কি শিয়ানা, কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি। যতবারই আমি সব ভুলে শান্তিতে সংসার করতে চাই, তুমি পাগল হয়ে যাও ইচ্ছে করে। তুমি কোনোদিনই আমাকে পছন্দ করনি, আবার তাড়িয়ে দেওয়ারও সাহস নেই। এবার রজতকান্তি বলে উঠলেন, জানো কেয়া, শিলা নিজের মেয়েকে কুড়িয়ে পাওয়া মেয়ে বলে আশ্রমে ভর্তি করিয়েছে। বাবা মা থাকলে তো অনাথ আশ্রমে ভর্তি নেয় না। কথাটা বলেই রজতকান্তি ফের চোখ বুজলেন। চোখ বোঝার আগে তিনি দেখেছিলেন কেয়ার বাঁ হাতটা সজোরে তার মুখে নেমে এসেছে। গালটা জ্বালা জ্বালা করছে। কেয়া কি মারল? বাঁ চোখের কোণে জল ফুটে বেরোতে চাইছে। রজতকান্তি ভুলতে চাইলেন কেয়ার আক্রমণের দৃশ্য, কিন্তু ভুলতে পারছেন না। এটা তার হয়, যখনই কোনো ব্যাপারে আঘাতপ্রাপ্ত হন সেই ছবিটা মাথায় বারবার ঘুরে আসে, অনেকটা ভিসিপিতে ছবি রিভাইন্ড করার মতো। বারবার কেয়ার মারের দৃশ্য দেখতে দেখতে দৃশ্যটার মধ্যে থেকে জ্বালাটা উবে গেল। কেয়া কাঁদছে। মনে মনে কেয়ার চড় মারার ছবিটাকে স্লো মোশন করে নিলেন রজতকান্তি। এবার তার মনে হচ্ছে কেয়া গালে হাতে টোকা মেরে ঘুম পাড়াচ্ছে। তড়িঘড়ি তিনি ঘুমিয়ে পড়লেন। অঝোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির বয়স 15 কি 20 দিন। ঘড়িবাড়ি ভিজছে। গ্রামের পর গ্রাম ভেসে গেছে প্লাবন। ঘড়িবাড়ির উঠোন ভরে গেছে প্রজাতে। রজতকান্তি ঘুমের অতল থেকে দেখতে পাচ্ছেন রাজকৃষ্ণ চৌধুরী তদারক করছেন প্রজাদের। তার জোব্বায় লেগেছে কাদার ছাপ। কোনো বিশেষ পরিচিত 2 প্রজার কাছে গিয়ে রাজকৃষ্ণ চৌধুরী হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কি হে সনাতন, নলিনী, তোমরা দুজন দেখি একসাথে? তোমাদের তো মামলা চলছিল জানি। ওদের মধ্যে সনাতন অথবা নলিনী কেউ একজন বলে উঠল, বৃষ্টিতে আমাদের মামলা ধুয়ে গেছে জমিদারবাবু। জমির সীমানা সব বরাবর হয়ে গেছে। রাজকৃষ্ণ চৌধুরীর কিন্তু এখন দৃষ্টি আছে। কাকে যেন নির্দেশ দিলেন, ওরে এদিকে চিঁড়ে গুড় দে, এটা পায়নি। জমিদার এগিয়ে চললেন। এক তস্যবৃদ্ধের সামনে গিয়ে উবু হয়ে বসলেন তিনি। কি গো ঠাকুরদা, কবে বৃষ্টি ছাড়বে বোধ করো? বৃদ্ধটি ঘোলাটে দৃষ্টি তুলে আকাশের দিকে দেখল, তারপর বলল, বলতে পারি না বাবা, মেঘটা যে আকাশের কোন কোণে উঠেছিল দেখা হয়নি। স্বপ্নের মধ্যে ভেজা মাঠের গন্ধ পান রজতকান্তি। ঘড়িবাড়ির চৌহদ্দিতে চোখ বোলাতে বোলাতে হঠাৎ রজতকান্তির চোখে পড়ে একটা থামের পাশে বসে আছে শিলা, কেয়া, বিমান, ইলোরা, উদয়ভানু এবং তিনি নিজেও। ঠাকুরদা তাদের পাশ দিয়ে চলে যাচ্ছেন। রজতকান্তির চোখের সামনে ঠাকুরদার আজানুলম্বিত জোব্বা পরিহিত হাত। ঠাকুরদা বলে সেই হাত ধরতে যান রজতকান্তি, কিন্তু ঘুম ভেঙে যায়। ঘুলঘুলি চুঁইয়ে ভোর ঠুকছে ঘরে।
ভুল করে একটা চড়াই এই ঘরে ঢুকে পড়েছে, একবার খাটের ছত্রিতে বসছে, একবার ফ্যানের ব্লেডে, কখনো বা ঘুলঘুলিতে। আরে ইলোরা, তুই? দরজা খুলে অবাক হয়ে গেছে লহরী। ইলোরা বলল, ভেতরে আসতে বলবি না? আয় আয়, আমি তো ভাবতেই পারছি না বিয়ের আগেই তুই এসেছিস। চল চল, সব কেনাকাটা তোকে দেখাবো। ইলোরাকে নিয়ে লহরী ড্রয়িং রুমে আসে। সোফায় বসতে বসতে ইলোরা বলে, আমি কিন্তু একটা বিরাট কনফিউশন নিয়ে তোর কাছে এসেছি। আমি জানি কি কনফিউশন। জানিস? বলতো কি? মোহনদার সঙ্গে রিলেশন কন্টিনিউ করবি কি না? ওর পাস্ট তোকে ডিস্টার্ব করছে, তাই না? আরে না না, ওইসব নিয়ে আমি ভাবছি না। আর তাছাড়া মোহন সম্বন্ধে তোরা যে প্লে বয় মার্কা ইমেজ তৈরি করে দিয়েছিস, সেরকমটা ও কিন্তু নয়। ওর সঙ্গে মিশলে বুঝতে পারতিস। কি জানি বাবা, ওর সঙ্গে কিছুদিন অন্তর অন্তর এক একটা মেয়েকে ঘুরতে দেখেছি তো, আর এখন তোকে দেখছি। তাই যদি হতো তাহলে তো এতদিনে দু একটা মেয়ে এসে আমাকে কেঁদে কেঁদে বলতোই যে আমার মোহনকে ফিরিয়ে দাও। কই, কেউ তো এখনো বলেনি। ছাড় ওসব কথা, তুই আগে বল, যে ছেলেটার সঙ্গে তোর বিয়ে হচ্ছে সেটা সেই ছেলেটাই তো, মানে যার সঙ্গে তোর... না রে, নির্মাল্য নিজে থেকেই সরে দাঁড়ালো। এক সন্তান হওয়ার এই এক জ্বালা, জানিস তো, বিয়ে বিয়ে করে বাবা মা অতিষ্ঠ করে তুলেছিল। এদিকে ও তো এস্টাবলিশ হয়নি। শেষমেশ নির্মাল্য স্যাক্রিফাইস করল ওর ভালোবাসার দাবি। জানিস তো, বিয়ের পর আমি দিল্লি চলে যাচ্ছি। কিন্তু নির্মাল্য সরে দাঁড়ালো, তোর কষ্ট হচ্ছে না লহরী? হচ্ছে, আবার এও ভাবছি নির্মাল্যকে বিয়ে করলেও যে সুখী হতাম তার তো কোনো গ্যারেন্টি নেই। চারিদিকে যা দেখছি তার থেকে আমাদের ভালোবাসাটা নষ্ট করে কী লাভ বলতো? বাহ, বেশ ভালোই যুক্তি জোগাড় করেছিস তো নিজের সপক্ষে। যার সঙ্গে তোর বিয়ে হবে তার সঙ্গেও যদি তোর বনিবনা না হয়, তখন কি করবে লহরী? বিয়েটা নষ্ট না করে মুখ বুজে থেকে যাবি তার সঙ্গে? এভাবে বারবার নষ্ট হবার ভয়ে তুই তো নিজেকেই নষ্ট করে ফেলবি। বিয়েটা না করলেই চলছিল না? কি হয়েছে তোর ইলোরা? খুব ডিস্টার্ব আছিস মনে হচ্ছে। বাড়িতে কিছু হয়েছে? ইলোরা কোনো উত্তর দিল না। উত্তর না দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, জানালার কাছে গেল। বাইরে বিকেল গড়িয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে রিক্সা সাইকেল শাঁ শাঁ করে চলে যাচ্ছে। লহরী বলল, কি রে, উত্তর দিলি না? বাইরের দিকে তাকিয়েই ইলোরা স্বগতোক্তির মতন বলল, আমরা সবাই মায়েরই মতন, জানিস? মানে? এই যে আমার মায়ের কথা বলছি। মাকে নিয়ে অনেক অনুযোগ তো তোর কাছেও আমি করেছি বল। তুই তো আমার প্রিয়তম বন্ধু, তোতে আর আমার মাতে কোনো তফাৎ দেখছি না। মা শুধু বিয়ের পর অ্যাফেয়ার্সগুলো করেছে, তুই বিয়ের আগে কি যা তা বলছিস ইলোরা? বড়দের নিয়ে সব বলা ঠিক নয়। ঠিকই বলছি রে, ঠাম্মা ছাড়া আমাদের বাড়িতে কেউ বড় নেই, সব সমান হাইট। বড় মানুষ খুব কমে যাচ্ছে। আর তুইও মায়ের হাইটে। তুই জানিস না, তোকে আর নির্মাল্যকে একসাথে ঘুরতে দেখে আমি দিনের পর দিন হিংসেতে মরতাম আর ভাবতাম আমাকেও একটা দারুণ প্রেম করতে হবে। তোদের প্রেম আমার কাছে হয়তোবা আরও অন্য বন্ধুর কাছে জীবনের মডেল ছিল, কিন্তু তোরা সেটা ভেঙেছিস। তোরা ভীতু না ইডিয়েট সেটাই ঠিক করতে পারছি না। লহরী সোফা থেকে উঠে এসে ইলোরার কাঁধে হাত রাখল, বলল, তুই চিরকালে ভীষণ সেন্সিটিভ ইলোরা। তুই এই যুগের মেয়েই নয়। আমি জানতাম নির্মাল্যর সঙ্গে বিয়ে হচ্ছে না জেনে তুই দুঃখই পাবি, তাই বিয়ের আগে তোকে কিছু জানাইনি। বেশ করেছিস জানাসনি, কিন্তু জানালে ভালো করতি। আমি গিয়ে নির্মাল্যর কলারটা চেপে ধরে বলতাম, যা গিয়ে যে কোনো একটা রোজগারের চেষ্টা কর। রাস্তাঘাটে তো এত মানুষ খেটে খাচ্ছে, নিজের পরিবারকে খাওয়াচ্ছে, আর উনি প্রেমিকাকে স্যাক্রিফাইস দেখাচ্ছেন। ইলোরার কথায় লহরীর গলায় কান্নার দলা পাকিয়ে গেল। ভারী গলায় লহরী বলতে লাগলো, জানিস ইলোরা, বিয়েটা তখনও ঠিক হয়নি, কথা চলছে। নির্মাল্যকে টেস্ট করার জন্য আমি একদিন বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু দেখলাম ওর মধ্যে তেমন কোনো বিকার নেই। এদিকে আমি কত কিছু ভেবেছিলাম, যদিও সুইসাইড করে, যদি বাড়িতে এসে ঝামেলা করে, তার বদলে
ও কি করেছিল জানিস? ডায়মন্ড হারবারে হোটেল বুক করেছিল। কথা ছিল সেদিনই ও আমার সমস্ত চিঠি ছবি ফেরত দেবে। আমি যাইনি, কিছুতেই যেতে পারিনি। আমাদের আমাদের প্রেমকালীন অনেক নির্মল মুহূর্ত আমাকে যেতে দেয়নি। লহরী কাঁদছে। বাইরে সন্ধে হয়ে গেছে। ইলোরা লহরীর কান্নাকে থামাচ্ছে না। একগাদা প্যাকেট ফ্যাকেট নিয়ে ঘরে ঢুকে এলেন লহরীর মা। হ্যাঁ রে, বন্ধুকে বিয়ের বাজার দেখাবি না? কেমন আছিস ইলোরা? সেন্টার টেবিলে স্তূপ করে রাখলেন সব। ভালো, আপনি কেমন আছেন কাকিমা? ওই আর কি। তোরা দেখ ততক্ষণ আমি তোদের জন্য কিছু করে নিয়ে আসি। বেনারসির রঙটা কিন্তু আমার পছন্দের। দেখিস তো ইলোরা কেমন হয়েছে? ওর আর ওর বাবার কিন্তু পছন্দ হয়নি রঙটা। কাকিমা চলে গেলেন। চোখের জল পুঁছে লহরী গম্ভীর মুখে বলল, কী রে, দেখবি এসব? ইলোরা বলল, দেখা, বেনারসিটাই আগে দেখা। লহরী বেনারসির প্যাকেটটা খুলে শাড়িটা ধরল, তারপর ছড়িয়ে দিল। সবুজ, সবুজে সবুজে ছেয়ে গেল সমস্ত শুকনো মাঠ, তেপান্তর, খরার স্মৃতি। লহরীদের বাড়ি থেকে সোজা সাধুঘাটে চলে এসেছে ইলোরা। একটু অস্থির লাগছে নিজেকে। মোহনকে একবার দেখতে ইচ্ছে করছিল। চারপাশের মানুষগুলোকে কীরকম ঘোলাটে লাগছে, অচেনা মনে হচ্ছে। মোহনও কি একজন অস্বচ্ছ মানুষ? মোহন সম্বন্ধে খুব একটা গভীরভাবে কিছু ভাবেনি ইলোরা। যেন মোহনের সঙ্গে তার যে কোনো দিন দেখা হওয়ার কথা ছিলই। তাহলে কি মোহনকে নিয়ে ভাবার সময় এসেছে? লহরীর বাড়ি থেকে বেরোনোর সময় লহরী খুব গোপন ভঙ্গিতে বলেছিল, মোহনদের সঙ্গে তুই কত দূর গেছিস রে? প্রথমটা বুঝতে পারেনি ইলোরা। বলেছিল, আমি তো ওর সঙ্গে রাজনগরের বাইরে কোথাও যাইনি। লহরী চোখ মোটকে বলেছিল, ধ্যাত বোকা, আমি বেড়াতে যাবার কথা বলছি না। এবার ইলোরা বুঝতে পেরেছিল সব, এবং তখনই খেয়াল হয়েছিল, তাই তো, মোহন তো কখনো তেমন কোনো আচরণ করেনি যার মধ্যে বিন্দুমাত্র আদিম ইঙ্গিত আছে। অদ্ভুত খোলামেলা তার ব্যবহার। নাকি মোহনকে আকর্ষণ করার ক্ষমতা ইলোরার নেই? মন্দিরের গায়ে একটা হলুদ বাল্ব, তার আলো গিয়ে পড়েছে গঙ্গার ঘাটে। একটা ছোট্ট জটলা, ওটাই মোহনদের গ্রুপ। আর দু একজন আলাদা আলাদা সিঁড়িতে বসে আছে নিঃসঙ্গ। গঙ্গায় একটা নৌকো দোল খাচ্ছে। চাঁদ আজ খুব ম্রিয়মান। দৃশ্যপট খুব প্রাচীন মনে হয় ইলোরার। যেন ঠিক এই জায়গাটায় রাজনগরের বয়স হয়নি। ওই দৃশ্য থেকেই মোহন বেরিয়ে এলো। কি ব্যাপার, হঠাৎ এই ভর সন্ধেবেলা এখানে চলে এলে? এমনি, অনেকদিন দেখা হয়নি। বাহ, বেশ ভালো। তবু সন্ধেবেলা এসেছো। কোনো একদিন হয়তো দেখব মাঝরাত্রিরে বাড়িতে কড়া নাড়ছ। চলো ঘাটে গিয়ে একটু বসি। এখনই তো 7:30 বাজে। তুমি এখন ঘাটে বসবে, কখন উঠবে? বাড়িতে চিন্তা করবে না? সবসময় এরকম জ্যাঠাগিরি করবে না তো। মা তো আমাদের রিলেশন অ্যাপ্রুভ করে দিয়েছে। চলো না একটু আড্ডা মেরে যাই। ইলোরা গটগট করে সিঁড়ি ভেঙে মোহনদের গ্রুপের দিকে এগিয়ে যায়। মোহন খপ করে ইলোরার হাতটা ধরে ফেলে। এ কি, কোথায় চললে? কেন, তুমি তো ওখানেই বসেছিলে। তাহলে তুমি এখন আমাদের গ্রুপের ভেতর বসবে? ওরা এখন গাঁজা বানাচ্ছে। ও, তাহলে চলো ওই পাশটায় গিয়ে বসি। একটা ফাঁকা সিঁড়ির দিকে লক্ষ্য করে ইলোরা এগিয়ে যায়। সিঁড়িতে বসতে বসতে বলল, তুমি রোজ গাঁজা খাও? তুমি কি শিব? না না, আমি খাই না, আমার ভালো লাগে না। ওরা দুজনে সিঁড়িতে বসে। মোহন বুঝতে পারে ওদের গ্রুপের সবার চোখ ওর পিঠে গেঁথে আছে। ইলোরা আজ শাড়ি পরেছে। শাড়ি পরলে বেশ বড় বড় দেখায় ওকে। মোহন বলল, সত্যি অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি। কবে যেন লাস্ট? ও হ্যাঁ, চাকরির খবরটা দিতে গেলাম, তুমি ফোনটা নামিয়ে রাখলে কেন? খবরটা তুমি আমাকে না জানিয়ে মাকে দিলে কেন? আমার চাকরি নিয়ে তোমার তো কোনো মাথা ব্যথা ছিল না, তোমার মায়ের ছিল। ওর ধারণা ছিল চাকরি বাকরি পেয়ে আমি তোমাকে ভুলে যাব, তাই ওকেই ফোন করলাম। ভুলে তো গেছই, তারপর থেকে তো আমাদের বাড়িতেও যাওনি। স্যারের বাড়ি ফেরার পথেও দেখা করনি। করতাম, কিন্তু এই ঘড়ি বাড়ি নিয়ে একটু ফেঁসে গেছি। আর কদিন পরেই রোজ চাকরিতে বেরোতে হবে, তখন তো আর ঘড়ি বাড়ি নিয়ে ভাববার সময় পাবো না। আচ্ছা মোহন, ঘড়ি বাড়ি কি বাঁচানো যাবে? বোধ হয় না।
তবু চেষ্টা করা যাক। তোমাকে তো জানানো হয়নি, ঘড়িবাড়ি চত্বরে আমরা ক্লাসিক্যাল প্রোগ্রাম করছি টিকিট বিক্রি করে। তাতে যা লাভ হবে সেই টাকায় ভাঙার বিরুদ্ধে মামলা চালানো হবে। ফ্যান্টাস্টিক! কার আইডিয়া গো এটা? আমাদের এক বন্ধুর, শম্ভু। কিন্তু সমস্যা হচ্ছে আর্টিস্ট বুক করার টাকা আমাদের নেই। কেউ যদি আপাতত কিছু টাকা দেয়, টিকিট বিক্রি করে আমরা টাকা শোধ করে দেব। আমি তোমাদের কিছু টাকা জোগাড় করে দেব। কিভাবে? ঠাম্মা, মা এদের বললেই ঘড়িবাড়ির জন্য নিশ্চয়ই কিছু টাকা বের করে দেবে। তুমি একদিন আমাদের বাড়িতে এসো। গঙ্গার বুক চিরে একটা স্পিডবোট চলে যাবার ফলে ঘাটে ঢেউ আছাড় মারছে। ঘাটে বাঁধা নৌকোটা বেশ দোল খাচ্ছে। অল্প হাওয়ার মধ্যে বিদায় শীতের গন্ধ। খুব জোরে নাক টানলে আবিরের গন্ধ পাওয়া যাবে। দোল আসছে। ইলোরা মোহনের একটা হাত নিজের হাতে নিয়ে নিল। মোহন ইলোরার এই আচরণে একটু অবাক হয়েছে। মোহন, আমরা বিয়ে করব। আমরা মানে কারা? তুমি আর আমি। ধন্যবাদ। ধন্যবাদ মানে? শুনে খুশি হলাম তুমি আমাকে পাত্র হিসেবে বেছেছ। ধুর, আর কি করো না তো, আমার সব বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে। আহারে, কি দুঃখ কি দুঃখ। তা তোমার বন্ধুরা হঠাৎ সব বিয়ে করে নিচ্ছে কেন? তোমরা তো কেউ গ্র্যাজুয়েশনও করনি, সব কচি কচি মেয়ে। তোমাদের জেনারেশনে কি প্রেম অচল হয়ে গেছে? তোমাদের তো এখন লাগাতার প্রেম করার বয়স। সব নয়, লহরীর বিয়ে। লহরীকে? ও তুমি চিনবে না, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা মোহন, তোমার অন্যান্য বান্ধবীরা এখনও তোমার সঙ্গে যোগাযোগ রাখে? হঠাৎ এই কথা, কি হয়েছে? বলো না, তোমাকে বিয়ে করব, তোমার আগা পাঁচতলা জেনে নিতে হবে না? পাগলামি করো না তো। ঘাটে বসে এভাবে দুম করে বিয়ে ঠিক করে নেওয়া যায় না। আর তুমি এখনও ইম্যাচিওর আছো, আরও পড়াশুনো করতে হবে, পারলে চাকরি করতে হবে, তবে না। উফ, জ্ঞান দিও না তো মোহন। আসল কথা হলো পাগলামি। তুমি ওই পাগলামিটাকেই ভয় পাও, তাই না? আমি পাগল বংশের মেয়ে। ইলোরা উঠে পড়ে, চলে যাবার উদ্যোগ নিচ্ছে। ওদের দুটো সিঁড়ি নিচে যে নিঃসঙ্গ মানুষটি বসেছিল, ইলোরার চলে যাওয়ার উদ্যোগে এদিকে ঘাড় ঘুরিয়ে দেখল। লোকটা বোধহয় সব শুনতে পাচ্ছিল মোহনদের কথা। লোকটার নিঃসঙ্গতা কেটে আসছিল। লোকটা সম্ভবত খুশি হচ্ছে না ইলোরার চলে যাওয়াতে। ইলোরা চলে যাচ্ছে, মোহন গিয়ে পথ আগলায়। শোনো না, তুমি অযথা তাড়াহুড়ো করছো। বিয়ে থার ব্যাপারে পরে মাথা ঘামানো যাবে। এখন সবে আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ তৈরি হচ্ছে। কদিন পর আমাকে তোমার অপছন্দ হতে পারে, তখন আর বছর যাক না। ইলোরা কোনো উত্তর না দিয়ে মোহনকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। মোহন পেছন পেছন হাঁটে। ওরা সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলো। মন্দিরের ভেতর থেকে সাধু বেরিয়ে এলো। মোহনদা, এদিকে একবার এসো তো। মোহন বিরক্ত হয়, এই সাধুর আবার কি হলো? মোহন ভাবছিল ইলোরাকে একটু এগিয়ে দেবে। ইলোরার সঙ্গে একটা খাপছাড়া আলাপ হয়ে রইল। রাস্তায় হাঁটতে হাঁটতে ইলোরাকে একটু শান্ত করে দেবে ঠিক করেছিল, কিন্তু এরই মাঝে সাধুর ডাক। আরে ও মোহনদা, খুব দরকার, তাড়াতাড়ি এসো। সাধুর ডাকে ইলোরাও থমকে দাঁড়িয়েছে। মোহন মন্দিরের দিকে এগোতে গিয়ে দেখে ইলোরা আবার সোজা চলে যাচ্ছে। ইলোরার একটা হাত খপ করে ধরে নিয়ে মোহন ওকে নিয়েই মন্দিরের দিকে এগোলো। মোহন সাধুকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ভিতরে এসো। মোহন ইলোরা চটি ছেড়ে মন্দিরে ঢুকল। ভিতরে একদম চূড়ো থেকে নেমে আসা ইলেকট্রিক তারের শেষে বাল্ব জ্বলছে। হলুদ আলো আর সস্তা ধূপের গন্ধ। অদ্ভুত এক অপার্থিব পরিবেশ তৈরি হয়ে আছে মন্দিরের মধ্যে। ওই দেখো। সাধু আঙুল তুলে মন্দিরের দেওয়ালের একটা অংশ দেখাচ্ছে। মোহন ইলোরা দেখল দেওয়ালে ফাটল ধরেছে। মোহন বুঝতে না পেরে বলল, এর মানে এটা কি আগে ছিল? ছিল না, আমিও কিছুক্ষণ আগে দেখলাম। কিছু বুঝতে পারছো মোহনদা? না তো। এবার ইলোরাকে জিজ্ঞেস করলো সাধু, তুমি কিছু বুঝতে পারছো দিদিমণি? ইলোরাও না বলল। তারপর সাধু যেটা বলল সেটা শুনে মোহনের কর্ণমূল নড়ে ওঠে। মোহনদা, ও হচ্ছে নদীর কামড়। এ পার ভাঙছে, এই ঘাট মন্দির সব খেয়ে নেবে নদী। আমি যাই, তোমার অন্য বন্ধুদের দেখাই। সাধু চলে যায়। মোহন থ হয়ে দাঁড়িয়ে থাকে। মানুষ ভাঙছে, প্রকৃতি ভাঙছে, ভাঙার যজ্ঞ চলছে।
নিজেকে ভীষণ একা অসহায় মনে হয় মোহনের। পায়ের তলা থেকে জল সরে যাওয়া টের পায় মোহন। ইলোরা বলে, কি হলো, ওরকম থম মেরে দাঁড়িয়ে পড়লে কেন? কি হবে ইলোরা, নদীকে আটকানোর সামর্থ্য কি আমাদের আছে? দূর ছাড়ো তো, ফাটলটা নদীর কারণে নাও হতে পারে। আর কি কারণে হতে পারে? একটু আগে তুমি আমাকে বিয়ে করবে না বলেছ, আর সঙ্গে সঙ্গে মন্দিরে ফাটল ধরে গেছে। এই রকম পবিত্র প্রেমকে কেউ রিফিউজ করে? ইলোরার কথায় সাময়িকভাবে মোহনের হতাশাটা কেটে যায়। মোহন বলে, ওফ, আচ্ছা খেপির পাল্লায় পড়েছি আমি। এই, আবার আমাকে পাগলি বললে? মোহন ইলোরার হাতটা ধরে ফেলে। কি জানি কেন সস্তা ধূপের গন্ধে কি এমন সম্মোহন শক্তি ছিল যে আচমকা ইলোরা মোহনের ওপর ঝাঁপিয়ে পড়ে। মোহন টাল সামলে চোখ বুজে নেয়, টের পায় ওর মুখে 2-3টে শিশির পড়ল। শিশিরগুলো যে ঠিক কোথায় পড়ল, চোখে, নাকে না কানে, ঠিক বুঝতে পারল না মোহন। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।